আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পিলখানা হত্যাকাণ্ডের মূল কল্পনাকারী শেখ হাসিনা, বলছে সাবেক সেনা কর্মকর্তা। জানিয়ে দিব দ্বিতীয় স্বাধীনতার পর আবার যাত্রা শুরু করলো বাংলাদেশ, বলছে দ্য ইকোনমিস্ট। আরো জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা ছাড়তে চান রাজনীতি, এবং আরো জানিয়ে দেব গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার সরকারি খরচে তৈরি হচ্ছে তথ্য ভান্ডার। সর্বশেষ জানিয়ে দিব ঢাকায় আসছেন কোকর স্ত্রী শারমিলা রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা, বলছে সাবেক সেনা কর্মকর্তা। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় সহযোগিতা করছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী তদন্ত কমিটি প্রতিবেদনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা একথা বলেন। সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল আব্দুল তারেক আহমেদ সিদ্দিককে পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে উপস্থাপন করা হয়। সাবেক সেনা কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর আরো অনেক কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যাদের পরে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়। সংবাদ সম্মেলনে সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোরশেদুল হক, কর্নেল আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আমিনুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল সৈয়দ কামরুজ্জামান প্রমুখ। মেজর জেনারেল আব্দুল মতিন বলেন, শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি। এটি একটি দীর্ঘ দিনের পরিকল্পনা, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার, প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক, ছিল অপর একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের রেশ ধরেই এসেছে ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা এবং বিচার ব্যবস্থা ধ্বংস, দুর্নীতি, মহা উৎসব, গুম খুনের অপরাধ, রাজত্ব। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেক চাকরি হারান, অনেকে পদোন্নতি থেকে বঞ্চিত হন। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা সার্থক হবে না। বিডিআর হত্যাকাণ্ডের আগে 13 ফেব্রুয়ারি রাত ৯টা রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআর ডিএটি হাবিব, ডিএডি জলিল, ল্যান্স নাইক রেজাউল, হাবিলদার মনিন, সিপাহী সেলিম, কাজল শাহাবুদ্দিন, একরাম আয়ুব, মঈন রুবেল, মাসুদ শাহাদত ও জাকির বৈঠক করেন। দ্বিতীয় স্বাধীনতার পর আবার যাত্রা শুরু করলো বাংলাদেশ, বলছে দ্য ইকোনমিস্ট। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নানা ধরনের কঠিন সমস্যা সত্ত্বেও বেশ কিছু সম্ভাবনা রয়েছে বাংলাদেশ। দেশের জনগণ এখন নৈতিকতার বলে বলিয়ান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রভাবশালী সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট সাময়িকী চলতি সংখ্যায় আবার যাত্রা শুরু করলো বাংলাদেশ শীর্ষক প্রচ্ছন্ন নিবন্ধনে এসব বলা হয়েছে। সাপ্তাহিক ম্যাগাজিনটি বাংলাদেশের গুরুত্ব রয়েছে, এই দেশটিকে ব্যর্থ হতে দেওয়া যায় না উল্লেখ করে বলছে, সংবাদ হচ্ছে দেশটির অর্থনৈতিক কঠিন পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং দেশের সুশীল সমাজ অনেক বেশি দৃঢ়চেতা। নিবন্ধনে আর বলা হয়, দেশব্যাপী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পেয়েছে। তার মতে অনেক বাংলাদেশি এটিকে স্বাধীনতা লাভের অর্ধ শতাব্দীর পর দ্বিতীয় স্বাধীনতা বলছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে অঙ্গীকার পূর্ণ করতে বাংলাদেশকে এখন পুরনো স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করার পর আরো অনেক কিছু করতে হবে। অবশ্য নষ্ট রাজনৈতিক ব্যবস্থা সংস্কার করতে হবে। সমস্যাগুলোর মধ্যে রয়েছে ক্রুব্ধে ছড়িয়ে পড়া দুর্নীতি, রাজনৈতিক গোষ্ঠীতন্ত্র এবং দুর্বল প্রতিষ্ঠান, যেগুলোর কারণে দেশের অগ্রগতি থমকে গেছে। সেই সঙ্গে নেতৃত্বের শীর্ষ পর্যায়ের অটস্থতা রাজনীতিকে বিষয়টি তুলেছে। এতে বলা হয়েছে, ডক্টর ইউনূসের লক্ষ্য হওয়া উচিত একটি যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে সঠিকভাবে নির্বাচনের আয়োজনের পরিবেশ তৈরি করা, কিন্তু প্রথমে তাকে শেখ হাসিনার দখলকৃত প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচন ব্যবস্থা, আদালত, বিচার বিভাগ সংস্কার এবং স্বচ্ছন্দ নিশ্চিত করতে হবে। দেশটিকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য ডক্টর ইউনূসের কাছে সময় খুবই কম উল্লেখ করে নিবন্ধনে বলা হয়, তার সাফল্য বা ব্যর্থতা ১৭,৩০ লক্ষ বাংলাদেশের জীবনযাত্রার সফলতা নির্ধারণ করবে। একই সঙ্গে চীন, ভারত, রাশিয়া এবং পশ্চিমবঙ্গের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেকে অবস্থান স্পষ্ট করবে। প্রতিবেদনে আরো বলা হয়, ডক্টর ইউনূস একটি অন্তর্বর্তী কঠিন সরকারের কারণে অত্যন্ত কঠিন কাজের মুখোমুখি। তার অগ্রাধিকার তালিকায় থাকা উচিত আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং প্রতিশোধমূলক সহিংসতার ঢেউ প্রতিরোধ করা, যা অতীতে বাংলাদেশের রাজনৈতিক ধ্বংস করছে।
করছে। তাকে টেকনোক্রেট পরিচালিত এমন একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে যেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এবং সব রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকবে। আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা ছাড়তে চান রাজনীতি। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অথচ গত 23 জুন আওয়ামী লীগ ও 75 বছর পূর্তিতে পালনের পরিস্থিতি ছিল ভিন্ন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ, কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারা অনেক দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তারা প্রায় সবাই আত্মগোপনে আছেন। বর্তমান নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে। তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন পার করছেন। সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নাম প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগ জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থানে পড়ে গেছে, কারণ 1 মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ কেউ ধরে না। হামলা মামলা সব মিলে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন। এ অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা নয়, তারাই তো এর জন্য দায়ী। তিনি আরো বলেন, ক্রিম খাইলো নেতারা আর কোটি কোটি বানাইলো তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হয়েছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের। তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব 71 সালে দেশ স্বাধীন হয়েছে, কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে, আমরা আবারও ঘুরে দাঁড়াবো। হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশিরভাগ পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন। তবে আয় রোজগার না থাকায় সংঘাত চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়ছেন। পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কর্মী বলেন, আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি, কাজ কাম করবো কি করে, আর আয় না থাকলে সংসারে কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারছেন। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার সরকারি খরচে তৈরি হচ্ছে তথ্য ভান্ডার। জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে দফায় দফায় আন্দোলন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই আন্দোলনে প্রাণ হারায় কয়েকশো ছাত্র জনতা। আহত হয়েছে 18,000-এর বেশি মানুষ। চিকিৎসা নেন দেশের সরকারি বেসরকারি হাসপাতালে। আহতরা এখনো কাতরাচ্ছেন হাসপাতালে। সুদূর জাতীয় অর্থোপেডিকস এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নেটোর চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ। তাদের অনেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। এছাড়া দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগছে অনেকে। অন্তর্বর্তীকালীন সরকার আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার চিকিৎসা ব্যয়ভার বহনের কথা বললেও এর হিংস্রভাগ রাজধানী কেন্দ্রিক। রাজধানীর বাইরে অনেকে অর্থভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছে না। তাদের একজন বরিশালের তাইজুল ইসলাম সাবের। আন্দোলনের চোখে গুলিবিদ্ধ হন বরিশালের চরামুন্ডি খান ফজলের রব চৌধুরী সিনিয়র আলিম মাদ্রাসার এক শিক্ষার্থী। রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের চিকিৎসা শেষে অর্থভাবে তাইজুলের গ্রামের বাড়িতে যন্ত্র নিয়ে কাটাচ্ছেন। বাম চক্ষু শরীরের তার 22টি ছাররা গুলির আগে একটা গুলি চোখের ভেতরে ঢুকে যায়। দেশের অস্ত্রোপচার করা সম্ভব নয়। বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডক্টর নিশাত পারভিন বলেন, তাইজুলের চোখের গুলিটা অনেক ভেতরে ঢুকে গেছে। এখন তাকে রক্ষা করতে হলে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। এজন্য প্রয়োজন 8 থেকে 10 লক্ষ টাকা। জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষও। 5 আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ সরকার আন্দোলনে প্রাণহানি এবং আহতদের সংখ্যা নিয়ে মত পার্থক্য করেছেন। এর সঠিক সংখ্যা নিয়ে তথ্য ভান্ডার তৈরির উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। যারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালের কাছে চাওয়া হয়েছে, গত বুধবার পর্যন্ত তথ্য দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছে 618 জন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান 440 জন। চিকিৎসাধীন অবস্থার মৃত্যু হয়েছে 178 জনের। আহত হয়েছেন 17,869 জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক হাসপাতাল ডক্টর আবু হোসেন মোহাম্মদ আব্দুল মঈন আহসান বলেন, আন্দোলনে আহত নিহতদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া আগে থেকেই চলছিল। তবে 5 আগস্টের পর থেকে এটি আরো জোরদার করা হয়েছে। এখন থেকে তাড়াহুড়া না করে সঠিক তথ্য নিরূপণের চেষ্টা করছে আমরা। তবে অনেক বিভিন্ন বেসরকারি হাসপাতালের ক্লিনিকের চিকিৎসা নেন। নানা জটিলতা অনেক প্রতিষ্ঠান হতাহতের তথ্য সংগ্রহ করতে পারেনি। আহতদের চিকিৎসা ব্যয় সরকারিভাবে বহন করা হচ্ছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মনিটরিং করা হচ্ছে।
হঠাৎ ঢাকায় আসছেন কোকোর স্ত্রী শারমিলা রহমান। লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রায় আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান সেথে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুপুরে তিনি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৮ জানুয়ারিতে ঢাকায় এসেছেন শারমিলা রহমান। খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে শারমিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সপরিবারে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।